অসীম জ্ঞান আর পৃথিবীর সমস্ত ক্ষমতা পাওয়ার জন্য একজন মানুষ ঠিক কতদূর যেতে পারে? মানে নিজের আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দেওয়াটা হয়তো চরমতম একটা উপায়। হ্যাঁ, একদম চরম একটা সিদ্ধান্ত। ঠিক। আর ষোড়শ শতাব্দীর এক প্রখর পণ্ডিত ডক্টর ফস্টাস ঠিক এই কাজটাই করেছিলেন। কিন্তু অবাক করা বিষয় হল, অনন্ত ক্ষমতা আর পুরো বিশ্বব্রহ্মাণ্ডের চাবি হাতে পাওয়ার পর সে কি করল জানেন? সে ক্যাথলিক পোপের খাবার চুরি করল, ডিউকের স্ত্রীর জন্য জাদুর সাহায্যে অসময় আঙ্গুর এনে দিল, আর সস্তা জাদুকরের মতো ভাড়ামি করল। মানে যে মানুষটা দেবতার মতো ক্ষমতা চাইল, সে কিনা শেষ পর্যন্ত হয়ে গেল একজন রাজকীয় ভার। ঠিক তাই। ব্যাপারটা শুনতে যতটা হাস্যকর মনে হচ্ছে, এর পেছনের মনস্তত্ত্বটা কিন্তু ততটাই ভয়ঙ্কর। এই যে অসীম আকাঙ্ক্ষা থেকে শুরু করে এমন তুচ্ছ পরিণতিতে গিয়ে পৌঁছানো, এটিই হলো সাহিত্যের ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর একটি। আর ঠিক এই কারণেই আজকের এই বিশদ বিশ্লেষণে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে ভাবিয়ে আসছে। আমাদের সামনে আজ গবেষণাপত্র, ঐতিহাসিক দলিল এবং প্রবন্ধের একটা আস্ত স্তূপ রয়েছে। হ্যাঁ, ক্রিস্টোফার মার্লোর কালজয়ী নাটক ডক্টর ফস্টাসের উপর ভিত্তি করে লেখা এসব গবেষণার মধ্যে রয়েছে আম, চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, রেনেসাঁস যুগের ট্র্যাজেডি হিসেবে এর মূল্যায়ন, আর নাটকের হাস্যরসাত্মক দিকগুলোর অন্তরালের গল্প। সাথে এর বিভিন্ন সংস্করণের তুলনামূলক আলোচনা তো থাকছেই। আমাদের আজকের মিশন হল কেন শত শত বছর আগের এই গল্পটি আজও মানুষের অহংকার, ক্ষমতার লোভ আর মানসিক অবক্ষয় বুঝতে সাহায্য করে তা উন্মোচন করা। ঠিক আছে, চলুন বিষয়টা খুলে দেখা যাক। দৈনন্দিন জীবনে আমরা অনেকেই সাময়িক লাভ বা ক্ষমতার আশায় দীর্ঘমেয়াদী ক্ষতি করে বসি। ফাস্টাসের গল্পটি মূলত আমাদের সেই চিরন্তন মানসিক দ্বন্দ্বেরই একটা মহাকাব্যিক প্রতিচ্ছবি। ফস্টাসকে আমরা সাহিত্যের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ট্র্যাজিক হিরো হিসেবে চিনি। কিন্তু আমরা যদি এই গল্পের শেকড় খুঁজতে যাই, তাহলে দেখব বাস্তবে এর চিত্রটা একেবারে অন্যরকম ছিল। ষোড়শ শতাব্দীতে ইয়র্গ ফস্টাস নামে সত্যি একজন মানুষের অস্তিত্ব ছিল। তিনি ছিলেন একজন জার্মান জ্যোতিষী, অ্যালকেমিস্ট এবং জাদুকর। একটু দাঁড়ান। মার্লোর নাটকে তো ফস্টাসকে ইউরোপের অন্যতম সেরা একজন স্কলার বা জ্ঞানপিপাসু পণ্ডিত হিসেবে দেখানো হয়েছে, যে কিনা দর্শন, আইন বা চিকিৎসাবিদ্যার সব জ্ঞান অর্জন করে ফেলার পর আরও বড় কিছুর আশায় জাদুর দিকে ঝুঁকেছিল। বাস্তবের ফস্টাসও কি এমন বড় মাপের কেউ ছিলেন? উম, সমসাময়িক ঐতিহাসিক দলিলগুলো ঘাঁটলে দেখা যায়, না, একেবারেই না। ষোড়শ শতাব্দীর সেই আসল ফস্টাসকে সমসাময়িকরা মহৎ কোনো পণ্ডিত হিসেবে তো গণ্য করেইনি। উল্টো তাকে একজন আস্ত প্রতারক বা হাতুড়ে জাদুকর হিসেবে দেখত। বলেন কি? হ্যাঁ, তাকে নিয়ে সেই সময় অনেক অদ্ভুত এবং হাস্যকর গল্প প্রচলিত ছিল। একটা জনপ্রিয় গল্প বলি। একবার নাকি এক পুরোহিত ফস্টাসকে ভালো মদ খাওয়াতে রাজি হয়নি। এর প্রতিশোধ নিতে ফস্টাস জাদুর সাহায্যে সেই পুরোহিতের মুখের এমন অবস্থা করেছিলেন যে দাড়ি তো বটেই, চামড়াও উঠে গিয়েছিল। ও বাপরে! মার্টিন লুথার এবং ফিলিপ মেলাংথেন এর মতো প্রোটেস্ট্যান্ট রিফরমেশনের বড় বড় নেতারা তাকে রীতিমতো ঘৃণা করতেন। মার্টিন লুথার তো তাকে সরাসরি শয়তানের শ্যালক বলে আখ্যা দিয়েছিলেন। তার মানে বাস্তবের ফাস্টাস অনেকটা আমাদের আধুনিক যুগের আম, ভুয়া কোনো লাইফ কোচ বা সস্তা জাদুকরদের মতো ছিলেন, যাকে নিয়ে মানুষ পরবর্তীতে রং চড়িয়ে গল্প বানিয়েছে। অনেকটা সেরকমই। কিন্তু প্রশ্ন হল, একজন সামান্য প্রতারকের গল্প কিভাবে মার্লোর হাতে পড়ে এমন মহাকাব্যিক ট্র্যাজেডিতে রূপ পেল? এই বিবর্তনটা আসলে একদিনে হয়নি। 1587 সালে জার্মান ভাষায় একটি বই প্রকাশিত হয়, যার নাম ছিল জার্মান ফাউসবুক। এটি মূলত সাধারণ খ্রিস্টানদের সাবধান করার জন্য একটা নীতিকথা হিসেবে লেখা হয়েছিল। মানে, শয়তানের প্ররোচনায় পড়লে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে, সেটাই ছিল মূল বিষয়। আচ্ছা, একটা সতর্ক বার্তা। ঠিক। পরে 1592 সালের দিকে এর একটা ইংরেজি অনুবাদ বের হয়, যা ইংলিশ ফাউস বুক নামে পরিচিত। এই ইংরেজি অনুবাদটি মূলত মার্লোর হাতে পড়ে। তবে এখানে একটা ঐতিহাসিক মোড় খেয়াল করা খুব জরুরি। ফাউস্টাসের আগেও সাহিত্যে শয়তানের সাথে চুক্তি করার গল্প প্রচলিত ছিল, যেমন ষষ্ঠ শতাব্দীর থেওফিলাস বা ষোড়শ শতাব্দীর শুরুর দিকের ম্যারিকেনের গল্প। হ্যাঁ, ওই গল্পগুলোর কথা শুনেছি। কিন্তু সেই পুরনো গল্পগুলোতে একটা ব্যাপার ছিল: চুক্তির পর অনুশোচনা করলে
বা মেরির কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করলে মুক্তির একটা সুযোগ থাকত। ফাউস্টাসের গল্পে এসে আমরা দেখি সেই ক্ষমার দরজা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে ফাউস্টাসের গল্পে এসে মুক্তির এই দরজা বন্ধ হয়ে গেল কেন? আগের গল্পগুলোতে তো তারা ক্ষমা পেত। তাহলে ফাউস্টাসের ক্ষেত্রে নিয়মটা বদলে যাওয়ার পেছনের কারণ কি? এর পেছনে সবচেয়ে বড় প্রভাব ছিল প্রোটেস্ট্যান্ট রিফরমেশন এবং ক্যালভিনিজমের। ক্যালভিনিজমের একটা মূল ধারণা হল প্রিডেস্টিনেশন বা পূর্বনির্ধারণ। পূর্বনির্ধারণ মানে আগে থেকেই সব ঠিক করা। হ্যাঁ, এই মতবাদ অনুযায়ী কে স্বর্গে যাবে আর কে নরকে তা ঈশ্বর আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন। মানুষের নিজের কাজের দ্বারা এই নিয়তি বদলানোর সুযোগ খুব একটা নেই। ঈশ্বর যাকে করুণা করবেন কেবল সেই মুক্তি পাবে। এই কঠোর মতবাদের কারণে মানুষের মনে এই বিশ্বাস দৃঢ় হয় যে একবার ঈশ্বরের রাস্তা থেকে সরে গেলে, একবার শয়তানের সাথে হাত মেলালে আর কোনোভাবেই ফেরা যায় না। আচ্ছা, ফাউস্টাসের গল্পে অনুশোচনার মাধ্যমে মুক্তির সেই পুরনো পথটি এভাবেই বন্ধ হয়ে যায়। বুঝতে পেরেছি। বিষয়টা তাহলে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যেখানে নিয়তি আগে থেকেই ঠিক করা। আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে মেলাই, মানে একটি প্রতারকের গল্প মার্লোর কলমে এসে কিভাবে রেনেসাঁস মানবের ট্র্যাজেডিতে পরিণত হল। মার্লো নিশ্চয়ই শুধু একটা নীতি কথা প্রচার করতে চাননি। এখানেই মার্লোর অসামান্য প্রতিভা। আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে মেলাই, মার্লোর ফস্টাস কেবল সস্তা জাদুকর নয়, সে হল রেনেসাঁস যুগের অসীম জ্ঞান পিপাসার প্রতীক। রেনেসাঁস যুগে মানুষ পুরনো চিন্তা ভেঙে নতুন জ্ঞান, বিজ্ঞান এবং মহাবিশ্বর রহস্য আবিষ্কার করতে মরিয়া ছিল। ফস্টাস গতানুগতিক শিক্ষায় সন্তুষ্ট নয়, সে অসীম ক্ষমতার অধিকারী হতে চায়। গবেষক জ্যানেশ কাপুর তার প্রবন্ধে ফস্টাসকে অত্যন্ত চমৎকারভাবে একটি এমব্রায়োনিক ট্র্যাজিক প্রোটাগনিস্ট বা ভ্রূণাবস্থায় থাকা ট্র্যাজিক নায়ক হিসেবে বর্ণনা করেছেন। ভ্রূণাবস্থায় থাকা ট্র্যাজিক নায়ক শব্দবন্ধটা বেশ কৌতূহল জাগানিয়া। এর পেছনে যুক্তিটা ঠিক কি? যুক্তিটা হলো ফস্টাসের ভেতরে একজন অতিমানব হওয়ার সমস্ত সম্ভাবনা বা বীজ লুকিয়েছিল। সে সত্যি বড় কিছু হতে পারত, কিন্তু সমস্যা হলো সে এমন এক খ্রিস্টান নৈতিক কাঠামোর মধ্যে বন্দী ছিল যেখানে তার এই অসীম আকাঙ্ক্ষাই তাকে পাপী বা ড্যাম্পড করে তোলে। মানে আকাঙ্ক্ষাটাই এখানে পাপ। ঠিক, সে যখন মহাবিশ্বের সীমারেখা অতিক্রম করতে চাইল, তখন সেই কাঠামো তাকে আটকে দিল। শয়তানের সাথে চুক্তি করার সাথে সাথেই তার উপর নিয়তির এমন এক বোঝা চেপে বসল যে তার সেই বিশাল সম্ভাবনা আর পুরোপুরি বিকশিত হতে পারল না। সে যেন ভ্রূণাবস্থাতেই ধ্বংস হয়ে গেল। দাঁড়ান, তার মানে আপনি বলছেন সে জেনে শুনে এমন একটা চুক্তিতে গেল যেখানে তার হার নিশ্চিত? সে আসলে এমন একটি সিস্টেমের বিরুদ্ধে লড়ছিল যা ভাঙতে গেলেই তার নিজের ধ্বংস অনিবার্য ছিল? একদম তাই। এটা কি আধুনিক যুগের একজন মেধাবী হ্যাকারের সাথে তুলনা করা যায়? ধরুন, একজন প্রখর মেধাবী হ্যাকার যে কিনা একটি বিশাল এবং অত্যন্ত জটিল কর্পোরেট সিস্টেমে প্রবেশ করে তার অসীম ক্ষমতা দেখতে চাইছে। সে রুট অ্যাক্সেস পেতে চায়, কিন্তু সে বুঝতে পারছে না যে ওই সিস্টেমের ফায়ারওয়াল বা নিরাপত্তা বলয়টা এমনভাবে তৈরি যে একবার কোড লেখার সাথে সাথেই সে নিজের জালে আটকা পড়ে যাচ্ছে। সে ভাবছে সে স্বাধীন হচ্ছে, কিন্তু আসলে সে নিজেই নিজেকে লকআউট করে ফেলছে। অসাধারণ একটা উপমা। ঠিক তাই, সে অসীম স্বাধীনতা চেয়েছিল, কিন্তু সে আসলে বন্দী হয়ে পড়েছিল নিজের তৈরি করা ফাঁদে। এখানে গবেষকরা আরেকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রেক্ষাপটের দিকেও নজর দিয়েছেন। সে যুগে ক্যাথলিক চার্চ এবং পোপের বিরুদ্ধে সমাজে ব্যাপক সমালোচনা ছিল। নাটকেও আমরা দেখি ফস্টাস পোপের দরবারে গিয়ে অদৃশ্য হয়ে পোপের খাবার কেড়ে নিচ্ছে বা তাদের ধর্মগুরুদের নিয়ে ব্যঙ্গ করছে। এটি কেবলই সস্তা হাস্যরস নয়, বরং এটি সে সময়ের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নানা অনিয়ম এবং তার প্রতি সাধারণ মানুষের মোহভঙ্গের একটা ঐতিহাসিক চিত্র তুলে ধরে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের উৎসগুলোতে ক্যাথলিক চার্চ বা পোপের যে ব্যঙ্গাত্মক সমালোচনা রয়েছে তা আমরা সে সময়ের ঐতিহাসিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট হিসেবেই আলোচনা করছি। এর উদ্দেশ্য কোনো বিশেষ ধর্মীয় প্রতিষ্ঠানকে সমর্থন বা বিরোধিতা করা নয়, বরং নাটকটির সমসাময়িক সমাজ ব্যবস্থাকে কিভাবে ধারণ করেছিল তা বোঝা। একদম। আর নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিচার করলে এটি সে সময়ের সমাজের একটি খুব স্বাভাবিক প্রতিফলন ছিল, যা মার্লো তার নাটকে নিপুণভাবে ব্যবহার করেছেন। এখানে বিষয়টা সবচেয়ে কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। একটু আগেই আমি পোপের দরবারে ফাউস্টাসের ওই কাজের কথা উল্লেখ করছিলাম, যে মানুষটি নিজের আত্মাকে বিক্রি করল দেবতা হওয়ার জন্য, মহাবিশ্বের সমস্ত রহস্য ভেদ করার জন্য,
সে কিনা শেষ পর্যন্ত করছে কি অদৃশ্য হয়ে পোপের গালে চড় মারছে। হ্যাঁ, হাস্যকর একটা ব্যাপার। শুধু তাই নয়, নাটকের মাঝের অংশগুলোতে সে ডিউক অফ ভ্যানহোল্টের গর্ভবতী স্ত্রীর জন্য শীতকালে জাদুর সাহায্যে কোঠা থেকে যেন আঙুর চুরি করে আনছে। ফস্টাসের মতো একজন বিশাল আকাঙ্ক্ষী এবং পণ্ডিত চরিত্রের এই সস্তা আচরণগুলো তো পুরোপুরি বেমানান। এটা কি মার্লো শুধু দর্শকদের একটু হাসানোর জন্য লিখেছিলেন? বাহ্যিকভাবে এটাকে সস্তা বিনোদন বা বিমানান মনে হলেও এর ভেতরে গভীর মনস্তাত্ত্বিক অর্থ লুকিয়ে আছে। গবেষক ইভা মেরি এনিস তার থিসিসে এই দিকটি খুব দারুণভাবে ব্যাখ্যা করেছেন। তিনি মধ্যযুগীয় মোরালিটি প্লে বা নীতিকথামূলক নাটকগুলোর উদাহরণ টেনেছেন। সেই নাটকগুলোতে ভাইস বা পাপের একটা চরিত্র থাকত, যা মূলত হাস্যরস বা ভাড়ামির মাধ্যমে মানুষের খারাপ দিকগুলোকে ফুটিয়ে তুলত। আচ্ছা, ভাইস চরিত্রগুলো হাসাতো কিন্তু একটা মেসেজ দিত। ঠিক। এর পাশাপাশি সাইকোম্যাকিয়া বা মানুষের আত্মার ভেতর ভালো মন্দের যে প্রতিনিয়ত যুদ্ধ চলে, তা এই ধরনের নাটকের মূল বিষয় ছিল। ফস্টাসের এই সস্তা জাদুমন্ত্র আর ভাড়ামিগুলো নিছক দর্শকদের হাততালি পাওয়ার জন্য নয়, এগুলো আসলে ফস্টাসের মনস্তাত্ত্বিক অবক্ষয়ের চরম প্রমাণ। একটু সহজ করে বললে, সাইকোম্যাকিয়া বা এই মানসিক অবক্ষয়টা ফস্টাসের কাজের মাধ্যমে কিভাবে প্রকাশ পাচ্ছে? ফস্টাস যখন তার আত্মাকে বিক্রি করেছিল, তখন তার উদ্দেশ্য ছিল অনেক মহৎ। সে পৃথিবীর মানচিত্র বদলে দিতে চেয়েছিল, প্রকৃতির সব গোপন রহস্য জানতে চেয়েছিল। কিন্তু কালো জাদু বা শয়তানের প্রভাবে তার আত্মা যত কলুষিত হতে শুরু করল, তার আকাঙ্ক্ষাগুলো তত ছোট হতে শুরু করল। সে নিজেকে একজন বিশাল পণ্ডিত এবং অতি মানব মনে করলেও ধীরে ধীরে সে তার নিজের অজান্তেই একটা পশুর মতো ভাঁড়ে পরিণত হল। সে চেয়েছিল মহাবিশ্বের রাজা হতে, কিন্তু শেষ পর্যন্ত সে হয়ে উঠল নিছক একজন ইম্পেরিয়াল এন্টারটেইনার বা রাজাদের দরবারের একজন সস্তা জাদুকর। এটা তো সাংঘাতিক একটা ব্যাপার। সে যত ক্ষমতা পাচ্ছে তার ভেতরের মানুষটা তত ছোট হয়ে যাচ্ছে। আমরা যদি আমাদের বাস্তব জীবনের দিকে তাকাই, দেখবেন যখন আমরা নৈতিকতার বাইরে গিয়ে ভুল পথে শর্টকাট খুঁজি, তখন আমাদের বড় বড় লক্ষ্যগুলো কিভাবে তুচ্ছ আর হাস্যকর হয়ে যায়। আমরা হয়তো ভাবি অনেক বড় কিছু অর্জন করছি, কিন্তু আসলে আমরা ভেতর থেকে ক্ষয়ে যেতে থাকি। ফস্টাসও ঠিক সেই ফাঁদেই পড়েছিল। তার অসীম ক্ষমতা আসলে তার ভেতরের শূন্যতাকেই প্রকট করে তুলেছিল। হ্যাঁ, আর এই ফাঁদটি যে পেতেছিল তার কথা তো আমাদের বলতেই হবে। নাটকের সবচেয়ে রহস্যময় চরিত্র, যে ফস্টাসের প্রতিটি পদক্ষেপে ছায়ার মতো লেগেছিল, মেফিস্টোফেলিস। হ্যাঁ, মেফিস্টোফেলিস ফস্টাসের এই অবক্ষয়ের পেছনের আসল কারিগর। এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটি হল মেফিস্টোফেলিসের দ্বৈত সত্তা এবং নরকের আসল রূপ। গবেষকরা ১৬০৪ সালের এ টেক্সট এবং ১৬১৬ সালের বি টেক্সটের মধ্যে মেফিস্টোফেলিসের চরিত্রের এক অদ্ভুত পার্থক্য খুঁজে পেয়েছেন। নাটকের এই দুটি আলাদা সংস্করণ আমাদের শয়তান এবং নরক সম্পর্কে ভিন্ন দুটি ধারণা দেয়। হিউগো কাইপার নামে এক গবেষকের বিশ্লেষণ অনুযায়ী বি টেক্সটে বা পরের দিকের সংস্করণে নরক এবং শয়তানকে অনেক বেশি শারীরিক ভয়ের কারণ হিসেবে দেখানো হয়েছে। শারীরিক ভয় বলতে? সেখানে নরক হলো এমন একটা জায়গা যেখানে আক্ষরিক অর্থে শারীরিক নির্যাতন করা হয়, আগুন আর শেকলের ভয় দেখানো হয়। তার মানে বি টেক্সট হচ্ছে গতানুগতিক সেই নরকের ধারণা, কিন্তু এ টেক্সট বা প্রথম সংস্করণে কি নরকের রূপ আলাদা? হ্যাঁ, এবং সেটি অনেক বেশি ভয়াবহ ও মনস্তাত্ত্বিক। এ টেক্সটে মেফিস্টোফেলিস ট্র্যাজিক একটা চরিত্র। ফস্টাস যখন চুক্তি করার আগে তাকে নরক সম্পর্কে জিজ্ঞেস করে, তখন মেফিস্টোফেলিস খুব বিখ্যাত একটা উত্তর দেয়, ওয়াই দিস ইজ হেল নর আম আই আউট অফ ইট। অর্থাৎ এটাই নরক আর আমি এর বাইরে নই। উফ, গায়ে কাঁটা দেওয়ার মতো একটা কথা। তার মানে নরক কোনো ভৌগোলিক স্থান নয়, মাটির নিচের কোনো গর্ত বা আগুনের কুণ্ড নয়, এটি একটি মানসিক অবস্থা। একদম ঠিক ধরেছেন। মেফিস্টোফেলিস বোঝায় যে ঈশ্বরের সান্নিধ্য এবং স্বর্গীয় আনন্দ থেকে চিরতরে বঞ্চিত হওয়ার যে অনুভূতি, সেই শূন্যতা আর মানসিক যন্ত্রণাই হলো আসল নরক। সে যেখানেই যায় সেই মানসিক নরক তার সাথেই ঘোরে। আর এখানে সেই সময়ের ক্যালভিনিস্ট থিওলজি বা ধর্মতত্ত্বের একটা বড় প্রভাব রয়েছে। জেমস রস ম্যাকডোনাল্ডের গবেষণা আমাদের দেখায় যে ক্যালভিনিজম অনুযায়ী শয়তান কখনোই কোনো মানুষকে জোর করে পাপ করতে বাধ্য করতে পারে না। মানে শয়তানের সেই ক্ষমতা নেই? না, শয়তানের সেই ক্ষমতা নেই। সে কেবল প্ররোচিত করতে পারে।
মানুষের পতন ঘটে তার নিজের অহংকার এবং ভ্রান্তির হারণে। এই বিষয়টা একটু গভীরভাবে ভাবলে অবাক হতে হয়। খেয়াল করে দেখুন, মেফিস্টোফিলিস কিন্তু ফস্টেসের উপর কোনো শারীরিক নির্যাতন করে না। সে তাকে শেকল দিয়ে বেঁধে রাখে না। একদমই না। সে কেবল মানসিক ম্যানিপুলেশন বা মনস্তাত্ত্বিক নির্যাতন করে। ফস্টাস যখনই একটু হতাশ হয় বা ঈশ্বরের কাছে ফিরে যেতে চায়, মেফিস্টোফিলিস তখনই তাকে ক্ষমতা, সম্পদ আর আনন্দের মিথ্যে মোহ দেখিয়ে ভুলিয়ে রাখে। সে তাকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। অন্যদিকে রবিন বা রাফের মতো নাটকের যেসব ভার চরিত্র রয়েছে, তাদের সাথে সে ঠিকই শারীরিক জাদুর খেলা বা মারধরের আচরণ করে। আচ্ছা, এর কারণটা কি? কারণ ভারদের বোঝানোর মতো মনস্তত্ত্ব নেই, কিন্তু ফস্টাসকে ধ্বংস করার জন্য শারীরিক শক্তির প্রয়োজন নেই, মানসিক ধোঁকাই যথেষ্ট। আমি মেফিস্টোফিলিসকে শিংওয়ালা কোনো আগুনের দানবের বদলে একজন আধুনিক টক্সিক এনেবলার বা ক্ষতিকর ইন্ধনদাতা হিসাবে ভাবতে পছন্দ করি। টক্সিক এনেবলার ধারণাটা একটু বুঝিয়ে বলবেন কি? ধরুন, এমন একজন মানুষ যে আপনাকে সরাসরি ধ্বংস করবে না, কিন্তু সে আপনার ইগো বা অহংকারকে এমনভাবে ব্যবহার করবে, আপনার ভুল সিদ্ধান্তগুলোকে এমনভাবে প্রশ্রয় দেবে যে আপনি নিজেই নিজের ধ্বংসের পথে হাঁটতে শুরু করবেন। ফস্টাস যখনই অনুশোচনা করতে চায়, মেফিস্টোফিলিস তাকে বলে, আরে তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, তুমি কেন মাথা নোয়াবে? সে ফস্টাসকে সরাসরি মারছে না, বরং ফস্টাসের অহংকারকে ইন্ধন জুগিয়ে ফস্টাসের নিজের হাত দিয়েই তাকে আধ্যাত্মিকভাবে হত্যা করছে। দারুণ বলেছেন। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। নাটকের শেষে যখন ফস্টাসের ২৪ বছরের চুক্তির সময় ফুরিয়ে আসে, যখন সে বুঝতে পারে তার আত্মাকে চিরকালের জন্য নরকে যেতে হবে, তখন সে চরম অনুশোচনায় ভুগে চিৎকার করে ওঠে। কিন্তু সে কি সত্যি অনুশোচনা করতে পেরেছিল? শয়তান কি সত্যিই ফস্টাসকে ধ্বংস করেছিল, নাকি ফস্টাসের নিজের অহংকার আর অতিমানব হওয়ার অন্ধ আকাঙ্ক্ষাই তাকে শেষ মুহূর্ত পর্যন্ত আটকে রেখেছিল? মেফিস্টোফিলিস তো তাকে আগেই নরকের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছিল। যে সে বিশ্বাসই করতে পারেনি যে ঈশ্বর তাকে ক্ষমা করতে পারেন। সে ভেবেছে, আমার পাপ এতই বিশাল যে ঈশ্বরের করুণাও এর কাছে হার মানবে। রবার্ট ওয়েস্টের মতো গবেষকদের মতে ফস্টাসের এই হতাশা এবং শেষ মুহূর্ত পর্যন্ত অনুশোচনা করতে না পারাটাই হল মেফিস্টোফিলিসের সবচেয়ে বড় জয়। শয়তান কেবল চুক্তিই সই করায় না, সে মানুষের মনের ভেতরে আশার আলোটুকুও নিভিয়ে দেয়, যাতে মানুষ নিজেই নিজের শাস্তির বিধান মেনে নেয়। তাহলে এর মানে আসলে কি দাঁড়ায়? এতক্ষণ ধরে আমরা ঐতিহাসিক দলিল, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং গবেষণাপত্রের যে স্তূপ নিয়ে আলোচনা করলাম, তার সারমর্ম টানলে দেখা যায় ফস্টাসের গল্প কেবল শয়তানের কাছে আত্মা বিক্রির কোনো রূপকথা নয়। এটি হলো মানুষের জ্ঞান, ক্ষমতা, অহংকার এবং নিজের সীমানা অতিক্রম করতে গিয়ে নিজেরই মনস্তাত্ত্বিক গোলকধাঁধায় আটকে পড়ার এক ভয়ঙ্কর দলিল। সে পুরো মহাবিশ্বের জ্ঞান চেয়েছিল, কিন্তু দিন শেষে সে নিজের মনের কারাগার থেকে বের হতে পারেনি। ফস্টেস আমাদের দেখায় যে নৈতিকতার শেকড় থেকে বিচ্ছিন্ন ক্ষমতার মোহ মানুষকে কতটা ক্ষুদ্র এবং ফাঁপা করে দিতে পারে। ক্ষমতা পাওয়াটাই বড় কথা নয়, সেই ক্ষমতার ভার সইবার মতো আত্মিক শক্তি না থাকলে পতন অনিবার্য। আজ আমরা এই ২১ শতকে দাঁড়িয়ে আছি। এটি একটি তথ্য বিস্ফোরণের যুগ। আমরা প্রযুক্তির সাহায্যে সত্যি অসীম ক্ষমতার অধিকারী হয়েছি। সোশ্যাল মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডেটা অ্যালগোরিদম সবকিছুই আমাদের হাতের মুঠোয়। আমরা চাইলে নিমেষেই পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারি, যে কোনো তথ্য জানতে পারি। কিন্তু এই ষোড়শ শতাব্দীর গল্পটি আজ যেন আরও বেশি করে আমাদের দিকে আঙুল তুলছে। কারণ প্রযুক্তি আমাদের মেফিস্টোফিলিসের মতোই অসীম ক্ষমতার প্রলোভন দেখাচ্ছে, কিন্তু বিনিময়ে হয়তো আমাদের আত্মিক প্রশান্তিটাই কেড়ে নিচ্ছে। তাই আজ বিদায় নেবার আগে শ্রোতাদের জন্য একটি চূড়ান্ত ভাবনার খোরাক রেখে যেতে চাই। ডক্টর ফস্টাস তার আত্মাকে বিক্রি করেছিল সস্তা কিছু জাদুকরি ক্ষমতা আর ২৪ বছরের দুনিয়াবি দাপটের জন্য। আজকের দিনে সোশ্যাল মিডিয়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেটা অ্যালগোরিদমের কাছে আমরা আমাদের প্রাইভেসি, আমাদের মনোযোগ এবং আমাদের বিচারবুদ্ধি যেভাবে বিকিয়ে দিচ্ছি, সস্তা কিছু লাইক, কমেন্ট আর ডোপামিনের মোহে আমরা কি অজান্তেই প্রতিদিন একটু একটু করে আমাদের নিজেদের এক একটি ফাউস্টিয়ান চুক্তি স্বাক্ষর করছি না? যে স্ক্রিনটার দিকে তাকিয়ে আমরা সারা দিন পার করে দিচ্ছি, সেটা কি আমাদের সত্যি ক্ষমতা দিচ্ছে, নাকি মেফিস্টোফিলিসের মতো আমাদের এক অদৃশ্য মনস্তাত্ত্বিক নরকে বন্দী করে রাখছে?
এই প্রশ্নটি ভেবে দেখার আহ্বান জানিয়ে আমাদের আজকের এই বিশদ বিশ্লেষণটি এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।